প্রথমেই যেটা বলার সেটা হলো এই যে ভোটটা কারো ব্যক্তিগত নয়, ভোটটা হয়েছে দলীয় এবং দলীয় সর্বোচ্চ নেতৃত্বের যে মুখ, ফেস ভ্যালু, সেটা দেখিয়ে। তাহলে দলীয় নেতৃত্ব বলতে আমরা যাকে বুঝি, তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্ব হলো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেটা হলো মমতা ব্যানার্জি। দ্বিতীয়ত যাকে তোলার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি, নিজের ছেলে, ভাইপো, বিতর্কিত একটা মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্বঘোষিত যুবরাজের, তাকে তোলার একটা চেষ্টা আমরা দেখেছিলাম। কিন্তু এখানে যারা সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, আমরা ইতিমধ্যে দেখেছি যে বিধায়কের একটা পরিষদীয় দল একটা গঠন করে বিজেপির বি টিম হিসাবে কাজ করছে অলরেডি। এবং সংসদে আমরা ইতিমধ্যে দেখলাম যে সংসদে 20 জন পার্লামেন্টেরিয়ান সাংসদ তারা কি করলেন, যে এনডিএ জোটে তারা সামিল হবেন এই মর্মে তারা চিঠি লিখলেন। কাকে? স্পিকারকে। এবং কার সঙ্গে দেখা করলেন সেটা হলো ধর্মেন্দ্র প্রধান, বা এবং বিজেপির নেতৃত্বের সঙ্গে। এটার দ্বারা প্রমাণিত হলো যে তারা নিজের পেট ও পিঠ বাঁচাতে বিজেপির সঙ্গে একটা আতাত, অবৈধ আতাত, এটা কোনো সময় বৈধ নয়। কারণ এলাকার যাদের ভোট নিয়ে তারা সংসদে পৌঁছেছেন, বিধানসভায় পৌঁছেছেন, তারা কোনো মতেই এই বিষয়টা মেনে নেবেন না। কোন বিষয়টা? যে তারা ভোট দিয়েছিলেন শুধুমাত্র মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য, তাকে পার্লামেন্টে হোক বিধানসভায় হোক ক্ষমতাসীন দেখার জন্য ভোটটা দিয়েছিলেন। এই মতো অবস্থায় তারা কি করলেন, সেই ভোটটা নিয়ে যেয়ে মমতা ব্যানার্জি মা, মমতাময়ী মা, তাদের বিরুদ্ধে, তাদের নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে তারা পরিষদীয় দল গঠন করে বিজেপিতে সামিল হওয়ার জন্য ছটফট করছে। এর দ্বারা যারা সংসদীয় নির্বাচিত হওয়ার জন্য যা ভোটার আছে, নির্বাচকরা আছে, তারা ইতিমধ্যে বীতশ্রদ্ধ এবং তারা চাইছেন যে এই প্রকারে এমএলএ এমপি যারা ইতিহাসের বুকে গদ্দার, মির্জাফর হিসাবে কলঙ্কিত অধ্যায় হিসাবে থাকবে ইতিহাসে, তাদেরকে ঘৃণার চোখে দেখছে। এবং তারা যখন তাদের এলাকায়, সংসদীয় এলাকায়, বিধানসভা ক্ষেত্রে যখন পৌঁছবে, আশা করছি তাদের সম্বর্ধনা গোবর মাখা ঝাঁটা নিয়ে হবে, জুতো নিয়ে হবে, কালো পতাকা নিয়ে হবে। তারা কোনোদিনও রিজাইন করে তাদের সাংসদ পদ, তাদের বিধায়ক পদ রিজাইন দিয়ে তারা কখনো এই বিধানসভায় হোক আর যে কোনো বিধানসভা ক্ষেত্রে, যে কোনো পার্লামেন্টের সংশোধনের ক্ষেত্রে তারা কোনোদিনও জিততে পারবে না। কেননা মানুষ একটা দলকে চেয়েছিল, সেই দলের প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছিল তাদেরকে সংসদে, কিন্তু তারা কি করলো, সেই দলের সঙ্গে বিট্রে করে, সেই দলের প্রতিনিধিদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে বিট্রে করে, মানে গদ্দারি করে, মির্জাফরি করে, সেই দলের যারা জনগণ, সাধারণ আপামর কর্মী, সাধারণ ভোটার, তাদের সঙ্গে গদ্দারি, মির্জাফরি করে বিজেপির সঙ্গে আতাত যে তৈরি করেছে, এটার ক্ষমা সাধারণ মানুষ, সাধারণ কর্মীরা কোনোদিনও করবে না। তারা এর মোক্ষম জবাব অবশ্যই দিবে, ব্যালট বক্সে দিবে, ইভিএমে দিবে। এটুকুই আমার পরিষ্কার বার্তা। তাহলে কি মনে করেন যে আগামী যে নির্বাচন আসছে 2029 সালে পুনরায় যে লোকসভা হবে, তাতে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত এমএলএ এমপিরা চলে গেছে তাদের কী হবে? তারা তো নিশ্চিত হারবে, না আবার পুনরায় জিতে যাবে মনে করেন? তাদের জেতার তো কোনো প্রশ্নই আসে না। কারণ সংসদীয় এবং বিধানসভা ক্ষেত্রে যেসব ভোটাররা ভোট দিয়েছিলেন, একটা আশায় ভোট দিয়েছিলেন যে আমরা মমতা ব্যানার্জিকে আবারও ক্ষমতায় দেখতে চাই। কিন্তু এরা কি করলেন? এরা গদ্দারি করলেন তাদের নেত্রীর সঙ্গে, তাদের যুবরাজের সঙ্গে। এটার ক্ষমা কোনো ব্যক্তি বিশেষে করতে পারে না। অতএব তারা রিজাইন করলে, আজই যদি ভোটে দাঁড়ায়, তাহলে আজই তারা 100% ফেল করবে এবং তাদের জামানত জব্দ হবে। তারা কোনো মতে এই বিধানসভায় শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভায়, যে কোনো সংসদীয় পার্লামেন্টারি এরিয়ায় তারা পর্যদস্ত হবে, তাদের জামানত জব্দ হবে।
এই যে একটা মানুষের ভরসা ছিল তৃণমূল কংগ্রেসের প্রতি, সাংসদদের প্রতি, যে সবাই চলে গেলেও হয়তো যে 30 জন এমপি আছে না 28 জন এমপি আছে তারা যাবে না বা বিধায়করা যাবে না, এখন তো চলে গেল, তারা এনডিএতে সামিল হলো, তাহলে মানুষ তো এখন ধরাশায়ী। এটা তো বলা যায় যে মানুষকে তারা সরাসরি ধোকা দিল। একদম। এই ধোঁকাবাজের কথা যদি বলতে চান তাহলে একটু বিগত দিনের কথাগুলো আমাকে বলতে হয়, বেশি দিনের নয়, 5 মাসের একটা বিগত দিনের কথা আমি বলি। সেটা হলো এই যে একসময় আমার দলের নেতা আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান মাননীয় হুমায়ুন কবির মহাশয়, তার কিছু বিতর্কিত মন্তব্য, বিতর্কিত কাজের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারটা এমন পর্যায়ে যেটা কষ্টকর, সাধারণ মানুষ এটা পর্যবেক্ষণে রেখেছিল, তাদের নজরে রেখেছিল যে একজন মানুষ তার জাতির জন্য কথা বলতে গিয়ে হেনস্থার শিকার হয়েছে। এইটার প্রতিবাদ মানুষ জানিয়েছে। শুধু ওই 2 বিধানসভা কেন্দ্র নয়, সারা পশ্চিমবাংলার বিধানসভার মানুষরা এটার প্রতিবাদ জানিয়েছে। এবং যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে সংসদে বা পার্লামেন্টে গিয়েছে, তারাও কিন্তু এটার প্রতিবাদ করেনি। আমরা দেখেছি যে আপামর সাধারণ জনগণ কি চায়, আলটিমেটলি চায় যে তারা একটা ভালো সরকার, যার দ্বারা তারা পরিষেবা পাবে। কিন্তু সেখানে যখন কথা ওঠে তখন একটা ভালো মানুষ, তথাকথিত জনগণের সেবক, তাকে যখন দল থেকে বহিষ্কার করা হয়, তাহলে সে দলের অস্তিত্ব আর কোনোভাবেই রক্ষা সম্ভব নয়। আমরা দেখেছি ইতিমধ্যে যে যাকে গদ্দার, মির্জাফর, বিজেপির বি টিম বলে সম্বোধনা দেওয়া হয়েছিল, যাকে আখ্যা দেওয়া হয়েছিল, সেই হুমায়ুন কবির মহাশয় এক সময়ে নেত্রীর সম্মান রাখার জন্য বলেছে যে আপনি রেজিনগর বিধানসভা আমার জেতা সিট, সেখানে আসুন, আপনাকে সসম্মানে বিধানসভায় পাঠাবো, আপনার মতো নেত্রীর প্রয়োজন আছে, তার সম্মান রাখার খাতিরে। কিন্তু 80 জন বিধায়ক থাকা সত্ত্বেও 80 জনের মধ্যে একজনও রিজাইন দিয়ে তাদের নেত্রীকে বিধানসভায় নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করতে পারেনি। তাদের মন এতটাই ছোট। এবং তারা দেখলাম যে পরবর্তীতে 60 জন মতো বিধানসভায় যে বিজেপির সঙ্গে আতাতে মেতে উঠল। এবং তারা এটা প্রমাণিত করলো সারা বাংলার বুকে এবং সারা বিশ্বের ইতিহাসে এটা লেখা থাকবে স্বর্ণাক্ষরে। সত্যি বলতে গেলে কি খুব খারাপ লাগে যে এটা লেখা থাকবে যে তারা হলো বিজেপির বি টিম। প্রকৃত বি টিম হলো এই সংসদগুলা, এই বিধায়কগুলা, যারা সাধারণ মানুষ যাদেরকে ভোট দিয়েছে ভরসা করে, তাদের ভরসার বীতশ্রদ্ধ একটা ভাব তৈরি করেছে। তাদের মনে যে ক্ষোভটা ছিল সেটাকে সম্মোহিত করতে পারেনি, তারা ব্যর্থ। তারা বিজেপির সঙ্গে নিজের পেট বাঁচানোর জন্য আঘাত করেছে। তারা হলো প্রকৃত গদ্দার, তারা হলো প্রকৃত মির্জাফর। হুমায়ুন কবির মির্জাফর নয়, সে প্রকৃত নিজের দমে, যখন তাকে বহিষ্কার করা হয়েছে, নিজের দমে পার্টি তৈরি করেছে এবং 2খানা সিট, এমএলএ সিট জিতে বিধানসভায় পৌঁছেছে। এবং যারা তাদেরকে গদ্দার, বিজেপির বি টিম, দালাল বলে আখ্যায়িত করেছে, তাদের অবস্থা আমরা দেখেছি। পরবর্তীতে তারাই বিজেপির সঙ্গে হাতাতে মেতে উঠেছে। তাহলে এখানে পরিষ্কার যে আসল বিজেপির দালালটা কে, হুমায়ুন কবির নাকি তাদের নেত্রীর সঙ্গে বিরোধিতায় জড়ানো, তাদের নেতৃত্বে অমান্য করে পরিষদীয় দল তৈরি করা এই সব বিধায়কগুলা। আচ্ছা, এখানে তো একটা জিনিস লক্ষ্য করছি আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ, তারা কিন্তু একটা স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে, বিজেপির বিরোধিতা করছে, ইন্ডিয়া জোটকে সাপোর্ট করছে, এনডিএর বিপক্ষে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতার স্ট্যান্ড ক্লিয়ার, আর ওর যে দলের সাংসদ তারা চলে গেল। এর মানে কারণটা, মূল উদ্দেশ্যটা কি হতে পারে? মূল উদ্দেশ্য এটাই যে ইন্ডিয়া জোট বা ইন্ডি, যে জোটের প্রথম নামকরণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি নিজ স্বার্থ রক্ষা করার জন্য সরে গেলেন ইন্ডিয়া জোট থেকে।
তাহলে তিনি প্রথমেই বেইমানি করেছেন কার সঙ্গে? কংগ্রেসের সঙ্গে। কীরকম বেইমানি? যে প্রথমে কংগ্রেসের সঙ্গে হাত ধরে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিলেন এবং পরবর্তীতে দেখা হলো যে বিজেপির সঙ্গে আঁতাত করে একটা সরকার গঠন করেছিলেন। তিনি রেলমন্ত্রীও হয়েছিলেন, প্রতিমন্ত্রী হয়েছিলেন। তাহলে বিজেপিতে প্রথমত বিজেপিকে নিয়ে এসছে মমতা ব্যানার্জি। পরবর্তী ইন্ডিয়া জোট, বিভিন্ন প্রকারের জোট তৈরি করার চেষ্টা করেছেন। আদার্স যারা নেতৃত্ব আছে সারা ভারতবর্ষে, অখিলেশ যাদব এবং কংগ্রেসের যারা আছেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, আরডিকে, এআইডিএমকে, যে দলগুলো আছে তাদের সঙ্গে সম্মিলিতভাবে একটা জোট, বিকল্প জোট তৈরি করার প্রথমত চেষ্টা করেছিলেন। কিন্তু পরবর্তী দেখা গেল যে তিনি জোটের নামকরণ করলেন, জোট তৈরি করার জন্য সচেষ্ট হলেন। পরবর্তী তিনি ভেঙে গেলেন। কোথায় ভেঙে গেলেন? যে না, আমার পশ্চিমবঙ্গে আমি একাই রাজত্ব করব, কাউকে জোটে নেওয়া যাবে না। এই প্রকারের যে অভিসন্ধি, সেটা কিন্তু সকল দলের কিন্তু মনে খটকা লাগলো যে তুমি জোট করবা কেন্দ্রে গিয়ে, আবার এখানে জোট করবে না, তাহলে তো খারাপ দেখায়। এই মর্মে তারা পিছু হটতে শুরু করলো। তারা বিরোধিতায় নেমেছে। কংগ্রেস, সিপিআই, যতগুলো দল আছে বিকল্প দল, তারা এই বিষয়ে ভালো চোখে দেখেনি মমতা ব্যানার্জির স্ট্যান্ডটা। পরবর্তীতে দেখা গেল যে মমতা ব্যানার্জি যখন ধরাশায়ী, যখন বিপুল সংখ্যক ভোটারদের মত বিনিময়ের ফলে তিনি সংখ্যালঘু হয়ে পড়লেন, তিনি যখন হেরে গেলেন বাংলার বুকে, তিনি তার ভাইপোকে চিফ মিনিস্টার করতে পারলেন না, তখন তিনি দৌড়ে চলে গেলেন আবার সেই ইন্ডিয়া জোটের সাহারা নেওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে তাতেও কাজ হলো না। তার যারা নির্বাচিত প্রতিনিধি, অলরেডি যারা পার্লামেন্টেরিয়ান, যারা সাংসদ, তারা কিন্তু তার সঙ্গে বিট্রে করলেন। কেমন বিট্রে? যে 20 জন এমপি একসঙ্গে হয়ে এনডিএ জোটের সঙ্গে সামিল হলেন, কিন্তু তার সঙ্গে আর থাকলেন না। কয়েকজন সাংসদ আছেন যারা ডেরেক ব্রেন, মালা রায় মতো কিছু সাংসদ আছে তার সঙ্গে, অধিকাংশ তার হাত ছাড়া হলে। এবং সংসদে শুধু নয়, বিধানসভাতেও তার যে সর্বোচ্চ একটা বিরোধী দলনেতার যে পদ, সে পদও তাকে ইস্টাবলিশ করা গেল না। কেননা 80 জন এমএলএর মধ্যে কেউই তার পদ ছেড়ে তাকে এমএলএ হওয়ার সুযোগও তিনি দিলেন না। অতএব তিনি বিরোধী নেত্রীর ভূমিকাও পালন করতে পারলেন না। তাহলে সংসদেও পারলেন না এবং বিধানসভাতেও পারলেন না। তাহলে তিনি কি হলেন? একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ নেত্রী। এটা কে প্রমাণ করলো? আপনার নিজের দলের যারা কর্মী সমর্থক, তারা কিন্তু নয়। আপনি যাকে বেছে নিয়েছিলেন এমএলএ হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, সাংসদ বিধায়ক হওয়ার জন্য, তারাই। তাহলে আপনার বাছাই ভুল ছিল। এটা আপনাকে স্বীকার করতে হবে এবং আপনি নতুনভাবে চেষ্টা করুন, এটাই আশা রাখব।